জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা। মন্ত্রিসভার নতুন সদস্যরা অর্পণ করেছেন পুষ্পস্তবক। দেশের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি। জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ করি। বাসাবাড়ি শিল্প কারখানার সবখানেই গ্যাসের ঘাটতি। নিরবিচ্ছিন্ন সরবরাহ চান উদ্যোক্তারা। 1 মাসে সম্ভব নয় জানালেন অর্থমন্ত্রী। লোকাল ইনভেস্টর যারা আছেন ওদেরকে আপনি যদি কনজেনার অ্যাটমসফিয়ার দিতে না পারেন, এই বিদেশি ইনভেস্টর আসবেন। এফএসআরইউ বললে তো কালকে সকালে হয় না। এফএসআরইউ নেগোশিয়েট করতে হয়, এটা আসবে, ইনস্টল করবে, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। রাজধানী দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত রিকশার সংখ্যা সঠিক জানে না কেউ। শৃঙ্খলার সাথে পরিচালনার চ্যালেঞ্জ সিটি কর্পোরেশন ও ডিএমপির। দেশে ফিরল। কলকাতায় অগ্নি দুর্ঘটনায় নিহত 6 বাংলাদেশের মরদেহ। সাতক্ষীরায় সাজুর দাফন। বেনাপোল সীমান্তে হস্তান্তর হতভাগ্য 5 জনের কফিন। আমরা এইমাত্র লাশ হাতে পেয়েছি। আমাদের এখান থেকে কুষ্টিয়া যেতে আরো 4 ঘন্টা লাগবে। আমরা যারা পর্যটক হিসেবে ভারতে যাই, আমরা যে নিরাপত্তাহীনতা থাকে, এটা যেন ভারত হাই কমিশনকে অবহিত করেন। খাগড়াছড়িতে ক্লাউড বার্স্টের কারণে চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা। ঘরবাড়িতে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এ সময় 3 বাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে শপথ গ্রহণের পর শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মৃতিসৌধে রাষ্ট্রপতিকে স্বাগত জানান 3 বাহিনী প্রধান। বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করেন মির্জা ফখরুল। বিউগলের সুরে উত্তোলন করা হয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত লাল সবুজের জাতীয় পতাকা। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন রাষ্ট্রপতি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনী একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল। 91 সংসদীয় গণতন্ত্র চালুর পর থেকে দেশ আর রাষ্ট্রপতি শাসিত নয়, বরং প্রধানমন্ত্রী শাসিত। কিন্তু তারপরেও দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির, যেই রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানালেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের সহ স্বাধিকার আন্দোলনের সকল শহীদদের প্রতি। তিনি আগামীতেও এই মুক্তিযুদ্ধকে সর্বোচ্চ শিখরে রাখবেন। গণতান্ত্রিক সংকটে কিংবা যে কোনো সময় বা প্রয়োজনে দায়িত্বশীল ও নিরপেক্ষ আচরণ করবেন, সেই প্রত্যাশা সকলের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ। মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজন স্বাভাবিক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কাকে কোথায় দিলে ভালো ফল মিলবে তা বিবেচনা করেই পদায়ন করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধ জিয়া সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে সরকার। আর দলের 31 দফা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিঙ্কন।
সাভারের জাতীয় স্মৃতিসৌধ নতুন দায়িত্ব পাওয়ার পরপরই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সেখানে শ্রদ্ধা জানাতে যান নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকারের মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের অধিকার আদায়ে বিএনপি কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করছে নতুন সরকার। শেখ হাসিনাকে ফেরত আনার দাবি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের ব্যাপারে আপোষ করবে না বাংলাদেশ। যে মন্ত্রিসভা 6 মাস আগে গঠন করেছিলেন, এটা সারা বিশ্বে একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই ফলশ্রুতিতে আজকে তিনি মন্ত্রিসভায় সংযোজন করেছেন। পলাতক সন্ত্রাসী শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ট করেছে 5th August, and they noted that it's a good start। এখন দেখি বাকি আলোচনা একটু প্রোগ্রেস হোক এবং আলোচনার ভিত্তিতে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব যখন দ্য টাইম ইজ রাইট। পরে স্মৃতিসৌধ থেকে জিয়ার সমাধিতে যান মন্ত্রিসভার নতুন সদস্যরা। সেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তারা সূরা ফাতিহা পাঠ করেন এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে বড় পরিবর্তন আসবে। এ সময় সরকারের প্রতি ধৈর্য ও আস্থা রাখার আহ্বান জানান তিনি। ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিঙ্কন বলেন, শুধু মোনাজাত নয়, সেই সাথে দলের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের কাছে দোয়া পৌঁছে দেওয়ার জন্য কাজ করবেন তিনি। আশা করি 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন, সুখী হবেন। আমরা শুধু আমিন আমিন করে দোয়াই করবো না, আমরা যারা নতুন মন্ত্রিসভায় যোগ হয়েছি, আমরা যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশে গঠনের মাধ্যমে এই উপকারী জ্ঞানগুলোকে আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদের কবরে যা যা পৌঁছাবো ইনশাআল্লাহ। স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন শেষে 5 মন্ত্রী প্রতিমন্ত্রীদের পর জিয়ার সমাধিতে যান তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সেখানেও করেন শ্রদ্ধা নিবেদন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় এখনও কাটেনি গ্যাস সংকট। এর প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। কোথাও সিলিন্ডার, কোথাও বৈদ্যুতিক চুলা ব্যবহার করে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে কমেছে আয় রোজগার, আর কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। গ্যাস সংকট যেন ফিরিয়ে দিয়েছে পুরনো দিনের রান্নাঘরের চিত্র। মাটির চুলায় কাঠের আগুন আর কালো ধোঁয়ার মধ্যে চলছে পরিবারের আহার তৈরির প্রস্তুতি। চরম ভোগান্তিতে গৃহবধূরা। দেশের বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ এতটাই কম থাকে যে অনেক বাসায় চুলাই জ্বালানো অসম্ভব হয়ে ওঠে। কোথাও কোথাও গভীর রাতে অল্প সময়ের জন্য গ্যাস পাওয়া গেলেও সেই চাপে স্বাভাবিকভাবে করা যায় না রান্না। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করছে। এতে বাড়তি খরচ সামাল দিতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। একটার পর একটু বাড়ে, আবার কমে যায়, রাত্রেও থাকে না। তারপর যে কারেন্টের চুলা বা কারেন্টের কুকার আছে, ওইটাতে আমরা রান্না করি। মাটির চুলায় কোনোভাবে বয়ে রান্না করে, এভাবে চলে। ম্যাক্সিমাম সময় না খেয়েও থাকি। গ্যাস না থাকার কারণে কারেন্টও রানতে পারি না, কারেন্ট থাকে না, এজন্য খুবই আর কি কষ্ট করতে হইতাছে। গ্যাসের জন্য দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। গাজীপুর সহ বিভিন্ন জেলার চিত্র এমনই। কখন গ্যাস মিলবে সেই অপেক্ষায় চালকরা। দীর্ঘ সময় গাড়ি নিয়ে বসে থাকায় একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে কমে যাচ্ছে দৈনিক আয়। একবারে গ্যাস 3 বার নিয়েও আমরা গাড়ি চালাতে পারতেছি না। বর্তমানে আমাদের অবস্থা খুবই খারাপ। গ্যাস শেষ হলে তেলে যাইতে হয়, যেহেতু ভাড়া ধরেন 5,000 টাকা ভাড়া, এ জায়গায় তেল পুড়তে হয় 3,000 টাকা। তা মালিক পায় কয় টাকা, ড্রাইভারে পায় কয় টাকা, অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সারা রাত গ্যাস নিতে হয়, দিনবেলা টিপ মারতে হয়, নাই কোনো ঘুম নাই কোনো খাওয়া। শিল্প কারখানাতেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় কোথাও কমেছে উৎপাদন, কোথাও ব্যাহত হচ্ছে নিয়মিত কার্যক্রম। এতে বাড়ছে উৎপাদন ব্যয়, ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। জীবিকা নিয়ে অনিশ্চয়তায় শ্রমিক ও কর্মচারীরা। গ্যাসের জন্য কারখানা বদ্ধ, আমরা বউ বাচ্চা নিয়ে চলবো কিভাবে? গ্যাসের অভাবে আমাদের ফ্যাক্টরি অচলের অবস্থা আছে বর্তমানে। গ্যাস আসে না, গ্যাস দেয় না। সরকারের কাছে আমাদের দাবি গ্যাসটা যেন অতি তাড়াতাড়ি দেয়। তবে গেল কয়েকদিনের ভোগান্তির পর চট্টগ্রামে কিছুটা স্বাভাবিক হয়েছে গ্যাসের সরবরাহ। যদিও দেশের অন্যান্য অঞ্চলে সংকট পুরোপুরি কাটেনি।
শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে, চাইলেও 1 মাসের মধ্যে সমাধান সম্ভব নয়। ঢাকা চেম্বার আয়োজিত রাজস্ব ও মুদ্রানীতি বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্পে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিতের দাবি জানান উদ্যোক্তারা। দেশের অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরতে সকালে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। প্রধান অতিথি অর্থমন্ত্রী জানান, নানামুখী সংকটে আছে অর্থনীতি। আমাদের কপাল হচ্ছে একটা ক্রাইসিস মোমেন্টে সবসময় ক্ষমতায় আসি। ইকোনমি যখন একদম খারাপ অবস্থায় চলে যায়, ডিভাস্টেটেড হয়, তখনই বিএনপি আবার ক্ষমতায় আসে। জ্বালানি সংকট সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী। বলেন, সরকার ন্যূনতম 3 মাসের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। এছাড়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। গ্যাসের একটা বিশাল একটা সমস্যা আমি জানি, ডে টু ডে বেসিসে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এই জন্য একসাথে আমরা 2, 3, 4টা FSRU নেগোশিয়েট করতেছি, কিন্তু FSRU বললে তো কালকে সকালে হয় না। এটা FSRU নেগোশিয়েট করতে হয়, এটা আসবে, ইনস্টল করবে, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। সেমিনারে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ তুলে ধরে শিল্প উদ্যোক্তা ও ব্যাংকাররা জানান, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় রপ্তানিতে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। 2026 সালের অর্থ বছরের Q2-তে নেট ইনভেস্টমেন্ট হয়েছে মাত্র $0.46 বিলিয়ন এবং বেসরকারি বিনিয়োগ জিডিপির মাত্র 21%। হাই ইন্টারেস্ট রেট, জ্বালানি সংকট, জমি অধিগ্রহণের জটিলতা এবং নীতিগত অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। শুধুমাত্র রেট যদি আমি কমি দিই, আপনার ব্যবসায়ী বন্ধুরা আছেন, আপনারা কি ইনভেস্টমেন্ট করবেন? আমি 0% যদি আপনি ইনভেস্টমেন্ট করবেন না। আজকে যেখানে এনার্জি হ্যাজ বিকাম দ্য মেইন ইস্যু, লোকাল ইনভেস্টর যারা আছেন ওদেরকে আপনি যদি কনজেনারেল অ্যাটমসফিয়ার দিতে না পারেন, এই বিদেশি ইনভেস্টর আসবে না। অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতির কষাঘাত এবং জ্বালানি সংকট অর্থনীতিকে চাপে ফেলেছে। এর সঙ্গে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি মূলধনের প্রবাহ কমে যাওয়ার শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় প্রয়োজন। 2 ধরনের বড় কষ্ট আছে বাংলাদেশের মধ্যে। একটা হচ্ছে উদ্যোক্তারা যেভাবে আগাতে চায় সেটা পারছে না, আবার সাধারণ মানুষও কষ্টে আছে, তাদের ওয়েজ গ্রোথ ইজ নট কিপিং আপ উইথ ইনফ্লেশন, তার মানে রিয়েল ওয়েজ ইজ স্ট্যাগনেন্ট। ফিসকাল প্রপোজালের সাথে আমাদের যে মনিটারি পলিসি অ্যান্ড ফিসকাল পলিসি, এটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা আমি মনে করি যে সেটা ঠিক নাই, এবং আমাদের এইসবগুলোতে আমাদের চিন্তা করতে হবে। এলডিসি থেকে উত্তোলনের পর বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে আইনি সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন ব্যবসায়ীরা। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদও উঠে আসে সেমিনারে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। আপনার বাসার কাছের কোনো ওয়ার্কশপ বা গ্যারেজে অর্ডার করলেই মিলবে ব্যাটারি চালিত অটোরিকশা। বিভিন্ন জায়গা থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে এসব রিকশা তৈরি করে রাস্তায় নামানো হয়। চালকদের লাগে না কোনো প্রশিক্ষণ। 2 বছর ধরে নীতিমালা তৈরির কাজ চললেও সরকার বলছে এইবার তা আলোর মুখ দেখবে। কিন্তু এতেও কি সমাধান আসবে? খোঁজ নিয়েছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফুর রহমান। কেউ বলেন যানজটের প্রধান কারণ, কারো মতে নগরবাসীর গলার কাটা। তারপরও রাজধানীর অলিগলি থেকে রাজপথ সবটা জুড়ে থাকে ব্যাটারি চালিত অটোরিকশা, আছে যাত্রীও। 2010 সাল থেকে ব্যাটারি রিকশার বিস্তার। এটি যে এমন মহামারী রূপ নিতে পারে তা নজরে ছিল না কোনো সরকারেরই। রাজধানীতে রিকশা কতগুলো চলে তার কোনো তথ্য নেই 2 সিটি কর্পোরেশনের কাছে। অনুমান এই সংখ্যা 20 লাখের কম নয়। কোথা থেকে আসে এত এত ব্যাটারি চালিত রিকশা, কোথায় তৈরি হয়? এর থেকে অবশ্য বলা সহজ, কোথায় তৈরি হয় না। রাজধানীর মোহাম্মদপুর, বসিলা, রায়ের বাজার, মিরপুর, পল্লবী, খিলগাঁও, মুগদা, রামপুরা, বাড্ডা, কমলাপুর, যাত্রাবাড়ি, ডেমরা সহ প্রায় সব এলাকাতেই ছোট ছোট ওয়ার্কশপ আর গ্যারেজে অবৈধভাবে তৈরি আর বিক্রি ব্যাটারি চালিত রিকশা।
মূল বডি বা কাঠামো আসে নরসিংদী, কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে। ব্যাটারি, মোটর আর অন্যান্য যন্ত্রাংশ কেনা হয় কাছের কোনো মার্কেট থেকে। এরপর ওয়ার্কশপে ফিটিং শেষে সরাসরি চলে যায় রাস্তায়। অর্ডার দিলেই 60 থেকে 70 হাজার টাকায় মেলে ব্যাটারি চালিত রিক্সা। কোনো অনুমতিরও প্রয়োজন হয় না। নরসিংদী থেকে এইভাবে মালটা আমরা কিনে আনি, যে সময় অর্ডার হয় ওই সময় আমরা এই জিনিসগুলো কিনে আনি সেটিং করি। কিন্তু মূলত আঙ্গুর কাজটা হইতেছে যে পুরান গাড়ির কাজ, সাইকেলের কাজটা। নেশা করতেছে আর গাড়ি চালাইতেছে আর ডেইলি অ্যাক্সিডেন্ট হয়ে মরতেছে, আর দোষ হয়ে গেছে আমরা অটো বানাই। একবার চার্জ সহ দিন প্রতি 100 টাকায় ভাড়া পাওয়া যায় গ্যারেজ। এরপর চার্জ দিতে হলে গুনতে হয় বাড়তি টাকা। রাত্রে তারা চার্জ দিবে, এরপরের দিন সন্ধ্যা পর্যন্ত ওই নিয়মটা চলবে আর কি। প্রতিদিন এর বিনিময়ে 100 টাকা দেয়। চালকদের কেউ ছিলেন বাসের হেল্পার, কেউ কাজ করতেন রাজমিস্ত্রির বা ছিলেন অন্য কোনো পেশায়। সেসব ছেড়ে এখন হয়েছেন অটো চালক। কিন্তু চালানো শিখলেন কার কাছে? দেখে শিখছি, কাউটাকে ব্যাটে চলে তো কিছু লাগে না, তো আমি পিক আপ দিলেই চলে। এটা চালানো শেখা লাগে না, এটা হলো এমনি চালানো যায়। আমরা ডানবা বুঝি না, আমাদের ইন্ডিকেটার নাই, কোনো শৃঙ্খলা বুঝি না, সিঙ্গেল বুঝি না, পিক আপ দিলেই দৌড়ায়। বাংলা রিক্সা চলে না বিধ হয়, এখন অটো চালাইতেছি। রাস্তায় এসব অটোরিকশা চলে কাউকে পরোয়া না করেই। যাত্রীরাও দ্রুত যাতায়াতের জন্য সহজলভ্য এসব বাহনে ওঠেন নিরাপত্তার কথা না ভেবেই। তারা যদি একটু সাবধানে চলে তাহলে আমরা নিলিবিলি চলতে পারছি। এখন অটো রিক্সাটা আমাদের জন্য উপকার, মেন কথা হচ্ছে এইটা। কিন্তু কথা হইলো ওরা একটু যেন সতর্ক হইয়া সাবধানে চালায়। হঠাৎ ডান দিকে মন নিয়ে নিছে, কোনো ইন্ডিকেটার নাই, ও যে হঠাৎ কোন দিকে যে বাঁক নিবে এটা তো পিছের থেকে বোঝা যায় না। প্রাইভেট কার আমাদেরকে দেখে ব্রেক করে, কিন্তু অটো রিক্সা ব্রেক করে না। প্রাইভেট কারের সাথে অনেক সময় রেস নেয়। পায়ে চালিত রিক্সা চলাচলের অনুমতি থাকলেও অটোরিকশার বিষয়ে কোনো নীতিমালা ছিল না। অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয় নীতিমালা প্রণয়নের কাজ। দ্রুতই সে কাজ শেষ করতে চায় বর্তমান সরকার। নীতিমালা অনুযায়ী বুয়েটের মডেল অনুসরণ করে তৈরি করতে হবে এসব রিক্সা। বুয়েট বা স্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে নিতে হবে ফিটনেস সনদ। সেটির ভিত্তিতে নম্বর প্লেট ও লাইসেন্স দেবে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ। একজনের নামে 5টির বেশি রিক্সা নিবন্ধন নেওয়া যাবে না। থাকবে নির্দিষ্ট স্থানে বৈধ চার্জিং ব্যবস্থাপনা। ব্যবহার করতে হবে সৌর বিদ্যুৎ। নির্দেশনা না মানলে আছে লাইসেন্স বাতিলের বিধান। ঢাকা শহরকে ভাগ করা হবে 8টি কালার কোডের জোনে। থাকবে জিপিএস ও জিও ফেন্সিং প্রযুক্তি। নিজস্ব জোন অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইঞ্জিন। এই পুরো প্রক্রিয়া তদারকি করবে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ, পুলিশ ও বুয়েটের সমন্বয়ে গঠিত যৌথ কমিটি। জিপিএস থাকবে, চিপ থাকবে, যেটাকে আমরা জিও ফেন্সিং বলি। কারণ পুরো ঢাকা শহরকে যদি আমি ধরি, প্রায় 8টা কালার ভিত্তিক জোনে ভাগ করা হবে। এই জোনের বাইরে তারা যেতে পারবে না। এখন সবই অবৈধ, দেধারসে তারা সড়কে চলছে, পঙ্গপালের মতো নামছে। যখনই আমার আইন এবং আইনের কাঠামোর মধ্যে একটা বিধিমালা হবে, তখন ট্রাফিক পুলিশ বিভাগ তাদের জন্য সহজ হয়ে যাবে আইনটা প্রয়োগ করার। অটোরিকশা তৈরি করতে পারবে নির্দিষ্ট কয়েকটি কারখানা। ঢাকা দক্ষিণের প্রশাসক জানালেন, রাজধানীর পার্শ্ববর্তী এলাকা থেকে কোনো রিকশা ঢুকতে দেওয়া হবে না। ঢাকার জেলা থেকে চলে আসে, রূপগঞ্জ থেকে চলে আসে, এই সমস্ত কোনো অ্যালাউ করা হবে না। শুধুমাত্র যাদেরকে আমরা রেজিস্ট্রেশন দেব, নাম্বার দেব, তারাই ঢাকা শহরে চলাচল করতে পারবে। বিগত আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকার অটোরিকশাকে শৃঙ্খলায় আনতে নানান পদক্ষেপ নিয়েও ব্যর্থ হয়েছে। চালকদের আন্দোলনে কিছুটা পিছু হটতেও দেখা গেছে। এবার চ্যালেঞ্জ বিএনপি সরকারের সামনে। সাধারণ রিকশার গ্যারেজে তৈরি হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সেই রিকশা চলছে মূল সড়কে। নেই কোনো নিয়ম, নেই কোনো নীতি। সরকার বলছে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সেই নীতিমালা কবে আলোর মুখ দেখবে, কবে সেই নীতিমালার বাস্তবায়ন হবে, সেদিকেই এখন চোখ দেশবাসীর। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। গুলশান ও বনানীতে অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল বন্ধ এবং সড়কে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে নাগরিক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে গুলশান 2 নম্বর চত্বরে বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেন স্থানীয় বাসিন্দারা।
তারা বলেন, উল্টো পথে গাড়ি চালানো, অনির্ধারিত রুট ও ট্রাফিক নিয়ম না মানার কারণে এসব এলাকায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অনিয়মের বিরুদ্ধে তাদের এই অবস্থান বলে উল্লেখ করেন গুলশান বনানীর বাসিন্দারা। কর্মসূচি থেকে 5 দফা দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছে শুধুমাত্র বৈধ লাইসেন্স ও নিবন্ধিত অটোরিকশা চলাচল, প্রধান সড়কে চলাচলের সীমাবদ্ধতা এবং নিয়মিত ট্রাফিক মনিটরিং নিশ্চিত করা। অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে সরকার কঠোর আইনি পদক্ষেপ নিলে দেশের আইন মান্যকারী নাগরিকরা পাশে থাকবে বলেও জানানো হয়। প্রতিদিন আমরা এই সমস্যার মুখোমুখি হচ্ছি। এসব এখন আর বিচ্ছিন্ন। আমাদের ঢাকা শহর এখন বসবাসের অযোগ্য। নীল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে ইলেকট্রিসিটির অভাবে, অথচ এই অবৈধ সংযোগ নিয়ে কিন্তু এই রিক্সাগুলো চলছে। পরিবেশকে ভালো রেখে আমরা একসঙ্গে ভালো থাকবো, কিন্তু যদি এই রিক্সা আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে হাঁটবো না। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। সভায় স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়। রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 2026 বাতিলের ফলে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে মত বিশ্লেষকদের। এতে ওষুধ কিনতে গিয়ে রোগীর পকেট কাটার হার আরও বাড়বে বলে মনে করেন তারা। অন্যদিকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলছে, দাম নিয়ন্ত্রণ নয়, বাজারে ওষুধের সরবরাহ জরুরি, না হলে রোগ নিয়ন্ত্রণ করা যাবে না। ওষুধের দাম নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন তারা। এমনিতেই ব্যাধি সারাতে রোগীর পকেট কাটা নিয়মিত ঘটনা। গবেষণা বলছে, একজন রোগীর খরচের 2/3 যায় ওষুধের পেছনে। দামের লাগাম টানতে 1994 সালে 117টি ওষুধকে অত্যাবশ্যকীয় ঘোষণা করে এগুলোর সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয় সরকার। 2016 সালে এই তালিকায় ওষুধের সংখ্যা দাঁড়ায় 285টি, আর অন্তর্বর্তী সরকারের আমলে যুক্ত হয় আরও 10টি ওষুধ। একই সাথে অন্যান্য ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতিও প্রবর্তন করা হয়, যা নিয়ে তখনই আপত্তি ছিল ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর। বিএনপি সরকার দায়িত্ব নিয়ে বাতিল করে দেয় 2026 সালের তালিকা। কার্যকর করা হয় 1994 সালের সিদ্ধান্ত। ফলে বেশিরভাগ ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা চলে যায় বেসরকারি কোম্পানির হাতে। এক ভার্চুয়াল আলোচনায় বিশ্লেষকরা বলছেন, এতে কেবল কোম্পানির স্বার্থ হাসিল হয়েছে, রোগীর নয়। ঔষধ শিল্প মালিক যারা, তাদের মতামত প্রতিফলিত পুরোটা হয়নি, হয়তো হতে পারে। এই অজুহাতে আপনি পুরো জিনিসটাকে কেচে দিবেন, বাতিল করে দিয়ে পুরা ঔষধের বাজারটাকে খোলা বাজারে নিয়ে যাবেন, যেখানে প্রতিযোগীদের চাইতে মানে কি সিন্ডিকেট হয়, সেখানে এটা একেবারেই পশ্চাৎমুখী পদক্ষেপ হয়েছে। 600 টাকার ওষুধ জাস্ট 1 মাসের পরের উৎপাদনের বেস দিয়ে 400 টাকা দামটা বাড়িয়ে দিলে ওষুধ কোম্পানিগুলো নিজেরা প্রাইস ফিক্সিং করছে। ওষুধ প্রশাসনের কাজ হচ্ছে রাবার স্ট্যাম্প হিসেবে সেটাকে লিগালাইজ করা। শিল্পের বিকাশও একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদেরকে মাথায় রাখা দরকার। আবার ওষুধের দাম নির্ধারণে যে প্রাইসিং ফর্মুলা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনলাইন আলোচনায় কোম্পানির প্রতিনিধিরা বলছেন, দামের চেয়ে বাজারে সরবরাহ জরুরি, না হলে ওষুধ শিল্পের বিকাশ আটকে যাবে, যার প্রভাব পড়বে দেশীয় স্বাস্থ্য খাতেও। এই ভোক্তাদের ব্যাপারে কিন্তু রাষ্ট্রীয় একটা দায়িত্ব আছে। যারা আজকে ওষুধ কিনতে পারে না, তাকে আমি ওষুধ কম দামে দিব এবং একদম দিব না, সেটা তো হতে পারবে না। আমাকে ওষুধ কিনে তাদেরকে সরবরাহ করতে হবে। কোয়ালিটি মেনটেন করতে গেলে আমি যদি ফ্রি প্রাইসিংয়ে না যাই, তাহলে কিন্তু আমি হাই কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশে পাবো না। যেটা 117টার মধ্যে এখন বোধহয় ওর মধ্যে 40টা না 60টা ওষুধ আর বানানো হয় না। সো আপনি প্রাইস রেগুলেট করে কি হলো? ইউ ক্রিয়েটেড আ সাপ্লাই শর্টেজ। প্রতিবেশী ভারতে 2022 সালের তালিকা অনুযায়ী 388টি ওষুধের দাম সরকার ঠিক করে দেয়। উন্নয়নশীল অনেক দেশেই এই নিয়ম বহাল আছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অপরাধীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। রাতারাতি ধনী হওয়ার জন্যই সন্ত্রাসী চিকিৎসকদের টার্গেট করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত 17 আগস্ট রাতে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে ফেরার পথে রাজধানীর শান্তিনগর এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। গেল 1 বছরে সারা দেশে অর্ধশতাধিক চিকিৎসক হামলার শিকার হয়েছেন। 2025 সালে 600 চিকিৎসককে নিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক গবেষণায় দেখা যায় 55%ই কর্মজীবনে সহিংসতার শিকার হয়েছেন। সে আমার চেম্বারে আসলো, আইসা অতর্কিত একটা আক্রমণ চালাইলো সে। তারপর ওই যে অভি নামের ছেলে, তারপর সিসি ক্যামেরা অফ করে আমাকে মারধর করলো, 10-15 মিনিট আমাকে ওরা দৌড়া ঘুষি মারলো, মেরে আমার কাছে টাকা দাবি করতেছে, চাঁদা দাবি করতেছে। হামলায় আহত চিকিৎসকের খোঁজ খবর নিতে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, হামলাকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সংঘবদ্ধ চক্রের 7 জনের মধ্যে 4 জনকে সাকসেসফুলি গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ বাহিনী এবং ডিবি। তারা একজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে, 2 জন, একজন যাত্রাবাড়ি ধনিয়া এলাকায় আর একজন সাতারকুল, আর একজন ঘটনাস্থলে ওই দিনই গ্রেফতারকৃত হয়। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি পুলিশের প্রশংসা করি, কিন্তু পুলিশের আরও কাজ করা বাকি আছে। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। মন্ত্রী বলেন, রাতারাতি ধনী হওয়ার জন্যই চাঁদাবাজ ও সন্ত্রাসীরা চিকিৎসকদের টার্গেট করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ধন্যবাদ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে এক ব্যবসায়ীর পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পুলিশের সামনেই ঘটেছে এমন ঘটনা। এ ঘটনায় পুলিশের কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। পুলিশ বলছে, সম্পৃক্ততা পাওয়া গেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শুক্রবার বেলা 12টা রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে সিসি ফুটেজে দেখা যায় ইসমাইল হোসেন প্রধানিয়া নামের এক ব্যবসায়ীকে কয়েকজন ব্যক্তি জোর করে ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাবাকে ছাড়িয়ে নিতে তাদের বাধা দেয় 12 বছরের মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন পুলিশ। পরে ইসমাইল প্রধানিয়াকে নিয়ে যায় তারা। পুরো ঘটনার সময় পাশে ছিলেন শপিং মলের নিরাপত্তা কর্মীরাও। তবে কারা এই ব্যক্তিরা তা জানেন না বলে দাবি তাদের। উনি হ্যান্ডশেক করার আগে পুলিশের গাড়ি এখানে ছিল, পুলিশের গাড়ি আগে দুটা হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাবে নিল, একটু দস্তাদস্তি হইলো, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশ এলো। ইন্তিশার অভিযোগ, ফরচুন অ্যাপার্টমেন্টের বাসায় ফেরার সময় তার বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন একজন। বাধা দিলে আরও কয়েকজন এসে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিবারের অভিযোগ, শপিং মলের পুরনো দ্বন্দ্বের জেরে ইসমাইলকে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল। এ ঘটনায় শান্ত নামের এক যুবকের সংশ্লিষ্টতার অভিযোগও করছেন তারা। এমনকি পুরো ঘটনায় পুলিশের কারো যোগসাজশ থাকতে পারে বলে দাবিও করেন তারা। ওরা কিছু একটা বাবার পকেটে ঢোকানোর চেষ্টাও করছিল। এখন ওরা বাবার শার্টও খুলে ফেলছে, আমার সামনে বাবাকে সিঁড়ি থেকেও ফালাই দিছে। হঠাৎ করে দেখি পুলিশ এসে আমার বাবাকে ধরে নিয়ে গেছে, অথচ কিন্তু পুলিশ কিন্তু ওইখানেই ছিল। যারা বাবার সাথে এরকম করছে ওরা মাস্ক পরেছিল, আর ওদেরকে আমি আগে কখনো দেখিনি, চিনিও না। আমার হাজবেন্ড বলছে ও তো চিনে, আমি বিল্ডিংয়ে থাকে, দেখছে কয়েকবার এরকম বলতেছে, এটা তো শান্ত আমার সাথে এরকম জোরাজোরি করছে। এখন আমি তো আপনারা সিসিটিভি ফুটেজটা একটু ভালো করে দেখেন। আমার কাছে আমি শুনছি ছেলেটা সকাল থেকে তার জন্য অপেক্ষা করতে ছেলেটা পায়চারি করতেছিল। তারপর নিচে যে আমাদের সোফা আছে ওইখানেও আপনারা সিসিটিভিতে দেখলে পাবেন, সোফাতেও বসেছিল, বাহিরে দাঁড়ায় ছিল। এটা বোঝাই যায় যে সে কিছু একটার জন্য অপেক্ষা করতেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। পুলিশের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার। আমরা এটি
যাচাই করে দেখব যে তাদের মানে তার পকেটে এই ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা। আর যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তার পকেটে ইয়াবা ঢোকানো হয়েছে, তাহলে যারা ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মিডিয়াতে এরকমও কথা শোনা যাচ্ছে যে পুলিশ এই কাজটি করেছে কিনা। আমি আপনাদের কথা দিচ্ছি যে পুলিশও যদি এই কাজটি করে থাকে, প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ইয়াবা পাওয়ার অভিযোগ এবং আগের একটি চাঁদাবাজির মামলায় ইসমাইলকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানেরও একাধিক মামলা রয়েছে। তবে পরিবারের দাবি ষড়যন্ত্র করেই এসব মামলায় জড়ানো হয়েছে। বললো যে ওনাকে তো আর পরে পাঠাইতে হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশে পৌঁছেছে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশের মরদেহ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। পরে লাশবাহী অ্যাম্বুলেন্স রওনা হয় গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এরই মধ্যে সাতক্ষীরায় নিহত সাজুর দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া পরিবারের ইচ্ছায় এক নারীর সৎকার হয়েছে কলকাতার নিমতলা শ্মশানে। গেল বুধবার কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ ফিরিয়ে আনার অপেক্ষায় ছিলেন স্বজনরা। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে 6 জনের মরদেহ ফিরিয়ে আনা হলো নিজ ভূমিতে। অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ পৌঁছালে গ্রামের বাড়ি কালীগঞ্জের বরেয়ায় আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা। গাড়ি থেকে মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক। এক নজর দেখার জন্য ছুটে আসেন পাড়া প্রতিবেশীরাও। যে আমরা যারা পর্যটক হিসেবে ভারতে যাই, ঘুরতে যাই, চিকিৎসার জন্য যাই, আমরা যে নিরাপত্তাহীনতা থাকি, এটা যেন ভারত হাই কমিশনকে অবহিত করেন। আমরা দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া এবং সহানুভূতি প্রত্যাশা করছি। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাজুকে। এতে অসুস্থ ছিল, ডাক্তার দেখাতে গেছে, কিন্তু এটা কল্পনা করা যায় না যে এরকম একটা সমস্যা ঘটবে। বিকেলে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায় কুষ্টিয়ার একই পরিবারের 4 সদস্য সহ সাভারের আহমেদ বাবুর মরদেহ। ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। এরপর লাশবাহী গাড়ি রওনা হয় নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে। পৌঁছানোর পর স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হবে। ভারত সরকারের উচিত যে এইখানে দেবাশিস সরকার এবং তার পরিবারের যে 4 জন নিহত হয়েছে সহ আরও 3 জন বাংলাদেশি নিহত হয়েছে, মোট 7 জন, এদের আসলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। মানুষের মৃত্যু তো স্বাভাবিক, কিন্তু এইভাবে একজন সহকর্মীকে হারাতে হবে, এটা কোনোভাবেই এটা কাম্য হতে পারে না। এই বিষয়টি দুই দেশেরই দেখা উচিত যে কিভাবে এই ঘটনাটা ঘটলো এবং এই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল আজকে। এছাড়া পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে হয় এক নারীর সৎকার। বুধবার রাতে হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডে প্রাণ যায় 9 জনের। এদের মধ্যে 7 জনই বাংলাদেশি। দগ্ধ ও আহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও আছেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের 4 সদস্যের মরদেহ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, মরদেহ কি বাড়িতে পৌঁছেছে কিনা একটু জানাবেন, আর সৎকার ও দাফন সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য আছে? তাজনীন, এই মুহূর্তে আমি রয়েছি আসলে কুষ্টিয়ার যে গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত তার শহরের আড়ুয়াপাড়ার যে বাসভবন, ঠিক সেটির সামনে রয়েছে। এখানে অনেকেই অপেক্ষা করছেন। মরদেহবাহী যে লাশবাহী যে গাড়িটি, সেটি পথের মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেও খবর পেয়েছি যে যশোর থেকে রওনা দিয়েছে, যেটি হয়তো পৌঁছাতে আমরা যতটুকু ধারণা করছি বা খবর পাচ্ছি, সেক্ষেত্রে হয়তো রাত 9টা নাগাদ বা 9:30 নাগাদ এইরকম সময়ের মধ্যেই এই 4 জনের মরদেহ কুষ্টিয়াতে তাদের নিজ নিজ বাসভবনে এসে পৌঁছাবে। এখানে যারা দূর দূরান্তের আত্মীয় স্বজন ছিল, তারা সহ পরিবারের যারা সদস্য আছে, তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকে অপেক্ষা করছে আসলে তাদেরকে। এবং আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু আসলে 2 সম্প্রদায়ের 2 জন, অর্থাৎ 4 জন মানুষ, যারা 2 জন সনাতন ধর্মের এবং 2 জন মুসলিম সম্প্রদায়ের, যে কারণে আসলে তাদেরকে আলাদাভাবেই ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ দেবাশিস দত্ত এবং তার 3 বছর বয়সী পুত্র সন্তান স্বর্ণশীষ দত্ত, তাদের 2 জনকে কুষ্টিয়া মহাশ্মশানে আসলে সনাতন ধর্মাবলম্বী রীতি অনুযায়ী তাদের মুখাগ্নির মাধ্যমে তাদেরকে সমাধিস্থ করা হবে কুষ্টিয়া মহাশ্মশানে। এবং দেবাশিস দত্তের যে স্ত্রী আফসানা শারমিন,
চেয়ারম্যান এবং তার পিতা আকরাম আলীকে তাদেরকে কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাদেরকে দাফন করা হবে এবং সেই সব প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। কুষ্টিয়া মহাশ্মশান এবং কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর কবরস্থান, এই দুইটি জায়গায় দুই সম্প্রদায়ের মানুষ হলেও একই পরিবারের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল এবং তাদেরকে উভয়কেই আসলে উভয় নিয়মকানুন অনুযায়ী, উভয় ধর্মীয় নিয়মকানুন অনুযায়ী তাদেরকে শেষকৃত্য এবং দাফনের কার্যক্রম সম্পন্ন করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। তাজনীন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ বাবু। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণের কারণে প্রবল বৃষ্টিতে তলিয়ে খাগড়াছড়ির বিস্তীর্ণ অঞ্চল। চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, ডুবে যায় ঘরবাড়ি, সড়ক। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন পানিবন্দী মানুষ। দীঘিনালা সড়কে পাহাড় ধসে কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। মধ্যরাতে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি তথা ক্লাউড ব্লাস্ট, তাতে তলিয়ে যায় খাগড়াছড়ির বিস্তীর্ণ নিম্নাঞ্চল। সদরের মুসলিমপাড়ার একাংশ, গঞ্জপাড়া, শব্দ মিয়াপাড়া, শান্তিবাগের একাংশ, বটতলী, ইসলামপুর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে, ফসলি জমি এবং অনেক সড়ক ডুবে যায় পানির নিচে। মানুষের যাবার কোনো রাস্তা নাই, কিছু নাই। মানুষের ঘর দুয়ার লইয়া টানাটানি, গরু ছাগল লইয়া টানাটানি। ঘর বাড়ি বেশি নিচ্ছে, আমরা হঠাৎ করে বলতে পারি না, এরকম বন্যা চলে আসছে যে আমাদের ঘুমের থেকে ওঠার পরে দেখতেছি খালে পানি, তারপরে একটু আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পুরো রাস্তায় উঠে গেল। খালে বাসা ওগুলো কম সমান পানি আছে, যেগুলো একটু ভিতরে ওগুলো হাঁটু সমান পানি আছে আমাদের ঘরের ভিতরে। পানি উঠছে ঘুমের মধ্যে, আমরা যাই জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, গাছ গুছাইতে পারি নাই। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে চেঙ্গি ও মাইনি নদী সহ আশপাশের ছড়া ও খালের পানি বেড়ে প্লাবিত হয় নদী তীরবর্তী নিচু এলাকা। চলাচলে চরম ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ। রাস্তার উপরে পানি উঠছে, যে 5 ফুট পানি উঠছে। আমরা এখন অতি দুর্যোগের মধ্যে পড়ে আছি। প্রায় 1000-এর বেশি লোক আছে, সবাই পানি বন্দি এখন। পানির জন্য তো আমরা বাঁচতে পারি না। আমাদের এলাকাটা হচ্ছে খুব নিচু এলাকা। বউ বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছি, পানি নিয়ে মাল সামানা তো সামলাইতে পারি না, নিজেরাই অনেক হরাই নিয়েছে। এখন কিভাবে খাওয়া দাওয়া নাই সকাল থেকে। দীঘিনালার 8 মাইল নামক স্থানে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সড়কের মাটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়। জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পৌর প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা। ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দেন তারা। অনুমোদন পাওয়ার পরে আমাদের এই খালের পুনঃখননের কাজ শুরু হবে। আশা করি আমাদের সদরে বেশ কিছু খালের কাজ আছে, এই খালগুলো খনন হলে আমাদের এই বন্যার যে দুর্ভোগ সেটা অনেকটা কমে যাবে। প্রতিটি ক্ষেত্রে আমরা খবর নিচ্ছি, আমরা নিজেরা যাচ্ছি। যাওয়ার পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে আমাদের রয়েছে। অবশ্য বেলা গড়ার সাথে সাথে ঘরবাড়ি ও সড়ক থেকে পানি নামতে শুরু করে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্র নির্মাণ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। বলেন, জঞ্জাল ছড়ানো সাংবাদিকতাকে মূল ধারা থেকে আলাদা করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর মৌচাক কসমস সেন্টার নিউজ এজেন্সি ইউএনবির জেলা প্রতিনিধি বার্ষিক সম্মেলনে জহিরুদ্দিন স্বপন আরও বলেন, সাংবাদিকদের বেতন কাঠামো সম্মানজনক স্থানে নির্ধারণ না হলে কোনো জ্ঞান তাদের ভালো থাকার সুযোগ দেবে না। জঞ্জালযুক্ত সাংবাদিকদের গণমাধ্যম থেকে সরাতে সরকারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের বেতন, বোনাস, চাকরির নিরাপত্তা সবকিছুর দায়িত্ব নিতে হবে মালিককে। অনুষ্ঠানে গণমাধ্যম পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্যের কথা তুলে ধরেন। রাষ্ট্র সমাজ নিয়ন্ত্রকটা যদি ভাবেনও যে গণমাধ্যমবিহীন এবং একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমবিহীন তারা রাষ্ট্র সমাজ বিনির্মাণ করবেন, এটা অসম্ভব, চাইলেও এখন আর পারা যাবে না। এই
পরিচয়টাকে সম্মানজনক নিশ্চিত করার জন্যই আপনাদের মতো সৎ সাংবাদিকদের উচিত, সাদা সাংবাদিকদের উচিত হলুদ সাংবাদিকতা বন্ধ করে এবং পরগাছা গণমাধ্যম ডিজিটাল যে জঞ্জালগুলি তৈরি হচ্ছে এটার সঙ্গে মেইন স্ট্রিম মিডিয়াকে আলাদা করে ফেলা দরকার। সহকারী অধ্যাপক নিয়োগ পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে উত্তাল ভারতের বিহার। রাজ্যের রাজধানী পাটনায় পুলিশের সাথে পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভে অংশ নেয়া পিএইচডি গবেষকরা। শনিবার লোকভবন ঘেরাও কর্মসূচি দিয়ে এগিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে ক্রমশ উত্তেজিত হয়ে ওঠে পরিস্থিতি। আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে ব্যর্থ হলে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। গেল 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন বিক্ষোভ চলমান পাটনায়। সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন, আবেদনের সময়সীমা বৃদ্ধি, পদে স্থায়ী বহাল সহ উচ্চশিক্ষামন্ত্রী ও মুখ্য সচিবের পদত্যাগের দাবিতে সড়কে জড়ো প্রতিবাদকারীরা। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।